সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এবং অনুষ্ঠান অবশ্যই রিকভারি নার্সিং হোমে, কারণ এই নামটার মধ্যে লুকিয়ে রয়েছে সুস্থতা। এবং আমরা প্রত্যেকেই জানি যে সাধারণত আমরা যে সমস্ত ক্ষেত্রে রোগ ভোগে আক্রান্ত হয়ে থাকি আর আমরা তখন দিশেহারা হয়ে যাই যে ঠিক কোথায় গেলে আমরা সুস্থ হতে পারবো, কোন শিক্ষা আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানে গেলে আমাদের সঠিক চিকিৎসা হবে। এই যে কোথায় যাওয়া, সঠিক চিকিৎসা, এই দুটোর একটা সঠিক সন্ধান যদি বলে থাকেন তাহলে সেটা অবশ্যই কিন্তু অবশ্যম্ভাবীভাবে রিকভারি নার্সিং হোম, যেখানে মানুষ কিন্তু রিকভারি পাচ্ছেন এবং যে কোনো সমস্যা থেকে সেই পরিষেবাটাও তারা পাচ্ছেন, যেখানে একজন স্বনামধন্য সমস্ত চিকিৎসকরা রয়েছেন, তার সঙ্গে সঙ্গে নার্সিংহোমের অনবদ্য পরিষেবা। তবে একটা বিষয়ের ওপর আমরা থাকি আলোচনায়। আজকে যে বিষয়বস্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আজকের টপিক হচ্ছে আমাদের টিবি এইচআইভি কোইনফেকশন। কি এই বিষয়ে আমরা থাকবোই আলোচনায়, কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আমাদের হটসিটে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক, আর অবশ্যই তার সঙ্গে সঙ্গে আমরা তার সঙ্গে কথাও বলবো ডক্টর দীপঙ্কর পালকে। অনেক অনেক স্বাগত ডক্টর পালকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ডক্টর দীপঙ্কর পাল এমডি ডিএম এবং উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। আমরা ডক্টর পালের সঙ্গে আজকে এই বিষয়ের উপরে থাকছি। তবে আপনারা রয়েছেন কিন্তু আমাদের এই রিকভারি নার্সিংহোমের সরাসরি লাইভ অনুষ্ঠানে ফোনে কথা বলার জন্য, আপনাদের সমস্যা জানানোর জন্য। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। একদম ডক্টর পালের কাছে সরাসরি প্রশ্ন নিয়ে যাব। যেহেতু আজকে আমাদের টপিক হচ্ছে টিবি এইচআইভি কোইনফেকশন, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এইচআইভি অর্থাৎ এইডস, এই রোগীদের, এইডস রোগী যারা রয়েছেন তাদেরকে টিবি হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা থাকে? হ্যাঁ, অ্যাজ ইন্ডিয়া তো হাইলি টিবি এন্ডেমিক কান্ট্রি, টিবির সম্ভাবনা, টিবি হওয়ার ইনসিডেন্সেস ইন্ডিয়াতে অনেক বেশি। এবং এইচআইভি পেশেন্টদের যেহেতু ইমিউনিটি, মেনলি আমরা সেল মিডিয়েটেড ইমিউনিটি বলি, সেটা দ্বারাই টিবি ইনফেকশনটাকে মানুষ লড়াই করে শরীরের মধ্যে, এবং এইচআইভিতে সেই সেল মিডিয়েটেড ইমিউনিটিটাকেই অনেকটাই নষ্ট করে দেয় এইচআইভি ভাইরাসটা। এবং তার ফলে যেটা হয়, টিবির সঙ্গে লড়াই করার ক্ষমতা এবং আরও কিছু ইনফেকশন, তাতে লড়াই করার ক্ষমতা তারা হারিয়ে ফেলেন, এবং তার ফলে টিবি হওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে অনেকাংশে বৃদ্ধি পায়। একজন সাধারণ রোগী যাদের এইচআইভি নেই, সেই তুলনায় যদি যাদের এইচআইভি বা এইডস, যারা অ্যাডভান্সড এইচআইভি আছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে টিবি রিঅ্যাক্টিভেশন বা টিবি ডিজিজের সম্ভাবনা অনেকটাই বেশি। এই যে এইচআইভি পজিটিভ যারা রয়েছেন পেশেন্ট, তাদের ক্ষেত্রে যেমন সম্ভাবনা অনেকটা বেশি আপনি বললেন, টিবি আমি ওই পেশেন্টদের ক্ষেত্রে, এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রেই বলছি, শুধুমাত্র কি বুকে বা ফুসফুসেই তাদের এই রোগটি হয়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখে থাকি যে এইচআইভি পজিটিভ পেশেন্ট যারা, তাদের সব জায়গাতেই টিবি হতে পারে। মানে একজন নন এইচআইভি পেশেন্ট যারা হয়, তাদের ধরুন ব্রেনে হলো, চোখে হলো, বুকে, লাংসে, বা কিডনি, বোনস, হাড়ের মধ্যে, লিভার, বা ডিসেমিনেটেড টিউবারকুলোসিস বলি, যেখানে 3-4টে অর্গ্যান একসাথে ইনভলভমেন্ট থাকে, সেই প্রবণতাটা ডিসেমিনেটেড টিবি এবং লাংসের বাইরে টিবি হওয়ার সম্ভাবনা এইচআইভি পেশেন্টদের অনেক বেশি থাকে। যেমন ধরুন যাদের এইচআইভি নেই, তাদের ক্ষেত্রে আমরা মেনলি প্রিডমিনেন্টলি পালমোনারি টিউবারকুলোসিস দেখে থাকি। জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, খিদে কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, কখনো কখনো কাশির সাথে ছিটে ফোটা রক্ত, এগুলো আমরা দেখে থাকি। তবে তার সঙ্গে সঙ্গে কিছু গ্ল্যান্ডের মধ্যে টিবি, বিশেষ করে সার্ভাইকাল লিম্ফ নোডস বলা হয়, ঘাড়ের বিভিন্ন গ্ল্যান্ডে বা অন্য জায়গায় সেগুলো তো। কিন্তু এইচআইভি পজিটিভ পেশেন্টদের ক্ষেত্রে লাংসের টিবি যেমন কমন, তার সঙ্গে সঙ্গে ব্রেন টিবি, যেটা আমরা টিউবারকুলার মেনিনজাইটিস বলি, বা গ্ল্যান্ডে টিবি, যেটা টিবি লিম্ফ্যাডিনাইটিস বলা হয়, বা কিডনিতে টিবি হওয়া, বা ডিসেমিনেটেড বোন ম্যারোর মধ্যে ছড়িয়ে পড়া, সেগুলো অনেকাংশেই বৃদ্ধি পায়, কারণ তাদের লড়াই করার ক্ষমতা টিবি জীবাণুর সঙ্গে তাদের কিছু থাকে না, অবশিষ্ট থাকে না, এবং তাদের ক্ষেত্রে ডিসেমিনেটেড ছড়িয়ে যাওয়া টিবিটার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। সুতরাং আমাদের সন্দেহ করতে হবে যে শুধুমাত্র যে লাংসেই টিবি হবে এইচআইভি পজিটিভ তা নয়, অন্য ভাইটাল অর্গ্যানসগুলোকে ইনভলভমেন্ট হওয়া এবং তার সেগুলো অনেক ক্ষেত্রেই
অনেক সিরিয়াসনেস, যেমন ধরুন যে আমরা ব্রেনে টিউবারকুলোসিস বললাম, টিউবারকুলার মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস স্বাভাবিকভাবেই তার মৃত্যু হার, তার কমপ্লিকেশনস সেগুলো অনেক বেশি হয়, বেড়ে যায় অনেকটাই। আচ্ছা, এই যে সাধারণ মানুষ যখন টিউবারকুলোসিসে ভুগছেন, তার সঙ্গে সঙ্গে যখন এইচআইভি পেশেন্টকে আমরা যদি তুলনা করি, সেই ক্ষেত্রে একজন এইচআইভি পেশেন্টের টিবি যে রোগ আর সাধারণ মানুষের, এইটা কি অনেকটাই ডিফার করে, অনেকটাই আলাদা? সাধারণ মানুষের সঙ্গে যেটা বললাম, প্রথমত তো অর্গ্যান ইনভলভমেন্ট সেটা অনেক ভাস্ট, অনেক ভ্যারিয়েবল, কোনটার সাথে কোনটা, বা একসাথে দুটো তিনটে অর্গ্যান ইনভলভমেন্ট যেমন বেশি, ঠিক সেরকমভাবেই তার যে প্রকাশ পাওয়ার যে মানে সিমটমসগুলো একটু অন্যরকম হতে পারে সব সময়। একসময় যখন জ্বর, এখন এইচআইভি পজিটিভ পেশেন্ট, অ্যাডভান্সড এইচআইভি অনেক ক্ষেত্রেই কোথাও কোনো কিছু নেই, হয়তো কাশিও নেই, ইভেন টুকটাক একটু আধটু বেশি, কিন্তু প্রলং ফিভার, জ্বরই কমছে না। পেশেন্টদের আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখে থাকি যে পেশেন্টের জ্বর কমছে না, খিদে কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, কিন্তু কোথাও কোনো ফোকাস নেই। আমরা যখন স্টেথোস্কোপ দিয়ে চেক করছি, কোনো লাংসে কোনো আওয়াজ, সেরকম কোনো মানে যেটা নন এইচআইভিতে দেখা যায় সেরকম কিছু পাওয়া যাচ্ছে না, বা সেরকম মানে অন্য যে অর্গ্যানগুলো সেগুলো, তখন আমরা যে ইভ্যালুয়েশনটা আমাদের তখন এক্সটেন্সিভ করতে হয়। অ্যাপার্ট ফ্রম মানে যেটা ধরুন নর্মাল পেশেন্ট, আমরা একটা বুকের এক্সরে করে ছেড়ে দিলাম, বা পেটের একটা সোনোগ্রাফি করে ছেড়ে দিলাম, দেখলাম যে নেই, ঠিক আছে, কিন্তু এইচআইভি অনেক ছোট ছোট লিশন যেগুলো হয়তো নর্মাল এক্সরে বা ইউএসজিতে বা অন্য ব্লাড টেস্টে দেখা যায় না, আমরা তখন সিটি স্ক্যান করা, ব্রেনের এমআরআই করা, যদি তার সিমটমস থাকে, সেগুলো আরও বেশি আমাদের সাসপিশনটাকে হাই রাখতে হয় এবং আরও এক্সটেন্সিভলি ইভ্যালুয়েট করতে হয়। করতে গিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের কারণ বোন ম্যারোর মধ্যে টিবি হয়ে আছে, সেটা তো আলাদা করে কোনো সিমটম নেই, তার হয়তো রক্ত একটু কম থাকছে, জ্বর থাকছে, বোন ম্যারো অ্যাসপিরেশন করে আমরা দেখলাম, বা বুকের বা পেটের সিটি স্ক্যান করলে আমরা দেখতে পাই যে ভেতরে অনেকাংশেই দেখা যায় পেটের মধ্যে অনেক গ্ল্যান্ডস, লিম্ফ নোডস আছে, বুকে দুটো লাংসের মধ্যে মাঝখানে মিডিয়াস্টিনাল লিম্ফ নোডস, কখনো কখনো বুকে জল জমে যাওয়ার প্রবণতা, এগুলো অনেক বেশি থাকে। সো প্রেজেন্টেশন ইজ অলসো ডিফারেন্ট, বাট নট এন্টায়ারলি দ্য সেম, মানে একদম যে একই রকম প্রেজেন্টেশন হবে তা নয়, এবং তার অনেক ভাস্ট এবং ভ্যারিয়েবল প্রেজেন্টেশন হয়। সুতরাং সাসপেক্ট করা এবং সন্দেহ করার লেভেলটাকে অনেক হাই রাখতে হয়। আমি একটু দর্শকদের বলে রাখি যে আজকে যেহেতু আমাদের বিষয়বস্তু টিবি, এইচআইভি কো ইনফেকশন, আমরা আলোচনা করছি যে যে সমস্ত পেশেন্ট এইচআইভি পজিটিভ রয়েছেন, তাদের টিবি হলে কি কি সমস্যা হতে পারে বা কতটা সেটা রিস্ক ফ্যাক্টর রয়েছে ইত্যাদি, এবং সাধারণ মানুষ যাদের টিবিতে ভুগছেন, টিবি রোগে ভুগছেন, তাদের কি সমস্যা, মানে আমরা মাঝে মধ্যে এক্সাম্পল স্বরূপ ডাক্তারবাবু আনছেন, সেক্ষেত্রে ওপারে যারা বন্ধুরা রয়েছেন আপনারা ভাবতে পারেন আপনারা স্পেসিফিক্যালি কি জিজ্ঞাসা করতে পারি, যারা এই রোগে ভুগছেন ডেফিনেটলি তারা এখানে নির্দ্বিধায় ফোন করুন, এবং অবশ্যই যেহেতু ডক্টর পাল আমাদের সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে হটসেটে রয়েছেন, সেক্ষেত্রে উনি কিন্তু ডেফিনেটলি উত্তর দেবেন। আমাদের ফোন নাম্বার 6292242341 অ্যান্ড 6292242342, এই দুটি ফোন নাম্বারে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। এবং আরেকটি কথা বলবো যে রিকভারি নার্সিংহোমের কথা আপনারা আজকে আলোচনায় শুনছেন, রিকভারি নার্সিংহোম আগে অনুষ্ঠান দেখেছেন। রিকভারি নার্সিংহোমে যোগাযোগ করতে গেলে তার 24x7 একটি নাম্বার খোলা রয়েছে, সেটা হোয়াটসঅ্যাপ নাম্বারও, এবং সেটি হচ্ছে 8100477411। আবার বলছি 8100477411, এই নাম্বারে আপনারা মানে 24x7 এই নাম্বারটাই আপনারা ওপেন পাচ্ছেন, এবং এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও। আর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার হচ্ছে 8420559217 একটি নাম্বার, 8420559217, এবং আরেকটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 8336000615, 8336000615। একটা কথা বলি ডক্টর পালকে, সেটা হচ্ছে যে এইডস রোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে টিবি হলে মৃত্যুর হার কি বেশি হয়? যেটা দেখা যায় যে আমরা যদি আর্লি ডায়াগনোসিস করে ফেলতে পারি, মানে সেটা অনেক ক্ষেত্রেই আমরা বেশ কিছু পেশেন্ট পাই একটু হয়তো অ্যাডভান্স স্টেজে আসছেন, হয়তো ইনিশিয়ালি বিভিন্ন জায়গায় ধরুন জ্বর, যেটা ইউজুয়ালি হয়ে থাকে, হয়তো জ্বরের জন্য ব্লাড টেস্ট হলো, একটা অ্যান্টিবায়োটিক চলছে, অনেক জায়গায় ভর্তি হয়ে আইভি ইঞ্জেকশন চলছে, কিন্তু জ্বরের আসল কারণ জানা যাচ্ছে না। মানে জ্বর মানেই তো একটা ধরুন প্রবণতা আছে অনেকের মধ্যেই, যে একটা পেশেন্টদের মধ্যেও আছে, এবং কখনো কখনো আনফর্চুনেটলি ডাক্তারবাবুদের মধ্যেও রয়েছে যে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে হয়তো জ্বরটা কমে যাবে, সেটা ম্যাক্সিমাম হয়তো আমরা একটা কোর্স করতে পারি। সবসময় ধরুন আমরা
যতটা এইচআইভি পেশেন্ট দেখি বা যতটা, সেটা হয়তো সবাই অতটা দেখেন না, তো তাদের এক্সপার্টিস হয়তো সেম নয়, আমি সেটা মানছি। কিন্তু একটা কোর্স অফ অ্যান্টিবায়োটিক দেওয়া যেতেই পারে, তারপরেও কমলো না, তখন আমাদের ভাবতে হবে যে হয়তো অন্য কোনো ইনফেকশান আছে, সেটাকে একটা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে আরেকটা, সেটা চেঞ্জ করে এটা করে অযথা সময় নষ্ট করলে যেটা হয় ডিজিজটা প্রোগ্রেস করে। একটা সাধারণ মানুষেদের এইচআইভি নেই, তাদের ডিজিজ যেরকম টিবি যেরকম প্রোগ্রেস করে, টিবি প্রোগ্রেশন রেট বা হাউ ফাস্ট ইট ইজ প্রোগ্রেসিং, সেইটা কিন্তু এইচআইভি পেশেন্টদের যেহেতু তাদের CD4 সেলস বা ইমিউনিটি কম থাকে, তাদের কিন্তু অনেক তাড়াতাড়ি প্রোগ্রেস করে। এবং যত আমরা লেট করছি সেটা আরও ধরুন লাংসে যদি হয় ক্যাভিটিসগুলো বড় হলো, একটা ব্লিডিং, একটা সিভিয়ার ব্লিডিং এপিসোড হলো, পেশেন্ট এক্সপায়ার করলো। এতে যদি ধরুন জল বুকে জমে যাওয়া, অনেক বেশি জল জমে গেল, শ্বাসকষ্ট হলো, ব্রেনে যদি টিউবারকুলার মেনিনজাইটিস হয়, সেই ক্ষেত্রে টিবি থেকে ইনফাকশন, স্ট্রোক পর্যন্ত হতে পারে এবং পেশেন্টের একটা দিক প্যারালিসিস হয়ে গেল। অনেক সময় হয়তো ভাবছে যে হয়তো ভাস্কর ইয়ং এজে, ধরুন 30-35 বছর বয়স, আমরা বলাই হয় যে ইয়ং এজে যদি স্ট্রোক হয়, এখন তো অনেক ক্ষেত্রেই দেখা যায়, একটা ওয়ান অফ দ্য কজ ইজ এইচআইভি এইডস। সো এইচআইভি এইডস থাকলে এরকম টিউবারকুলোসিসে ব্রেনে ইনফাক্ট হলো, চোখ নষ্ট হয়ে যাওয়া, চোখে দেখতে পাচ্ছে না, অপটিক নার্ভ ইনভলভমেন্ট, কিডনির মধ্যে পুঁজ হয়ে যাওয়া, কিডনি ইনফেকশন, বোনসের মধ্যে, হাড়ের মধ্যে ইনফেকশন। আরেকটা খুব কমন, মানে খুব সিভিয়ার কমপ্লিকেশন হচ্ছে স্পাইনাল কর্ড, ভার্টিব্রাল কলাম যেটা আমাদের আছে, তার মধ্যে সেই বোনসে যদি টিবি হয়ে যায়, হয়ে সেগুলো ডিস্ট্রাকশন হলো, ওর মাঝখান দিয়ে যে নার্ভ গেছে আমরা যেটা স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড বলি, তার উপরে যখন প্রেশার পড়ছে তখন তার প্যারালিসিস হয়ে যাওয়া, দুটো পা হয়তো প্যারালিসিস হলো, ইউরিন আটকে গেল, স্টুল পাস করতে পারছে, তো এইরকম নানান রকম, পেটে জল জমে যাওয়া, এবং সেটা খুব ফাস্ট প্রোগ্রেস করে যায়। সুতরাং মানে আর্লি ডায়াগনোসিস, ধরুন একটা জ্বর নিয়ে, অনেক সময় তো সিমটম প্রথমে বোঝা যায় না, জ্বর নিয়ে আসলো, সেটাকে একটা একটু মানে হাই ইন্ডেক্স অফ সাসপিশনে রেখে তাড়াতাড়ি খোঁজা যে কেন হচ্ছে। যদি ধরুন একটা গ্ল্যান্ড ফুলো, সেটাকে তাড়াতাড়ি বায়োপসি করে নেওয়া, বুকে জল আছে সেটা তাড়াতাড়ি জল বার করে তার টেস্ট করা, ব্রেনে ইনফেকশন যদি সাসপেক্ট করি, পেশেন্ট ঠিকভাবে হয়তো তার ভারসাম্য রাখতে পারছে না, কথা একটু ভুল বকছেন বা একটু ঝিমিয়ে থাকছে, চোখে দেখতে হয়, সঙ্গে সঙ্গে মানে একটা ব্রেনের স্ক্যান করে নিয়ে আমরা পিঠের শিরদাঁড়ার থেকে জল বার করে CSF তার স্টাডি করে যে তাতে টিবি নেই, তো সেরকম যদি ইউরিনে, যদি কিডনিতে ইনফেকশনের সিটি স্ক্যান করা, ইউরিনের মধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা যেগুলো হয় আর কি, সেগুলো করে তাড়াতাড়ি ডায়াগনোসিস করলে এবং ওষুধ দিলে কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে নর্মাল, মানে এইচআইভি নেগেটিভ পেশেন্টের টিবি আর এইচআইভি পজিটিভ পেশেন্টের টিবি খুব একটা কিছু ডিফারেন্স হয় না। কিন্তু যত রোগটা দেরি হতে থাকে, তার যেহেতু কমপ্লিকেশন রেট অনেক বেশি হয়, তখন সেগুলো মানে প্রলং থেরাপি, কমপ্লিকেশন, জীবনহানি, এগুলোর সম্ভাবনা আস্তে আস্তে বাড়তে। এবং সব ক্ষেত্রে হয়তো, যেমন ধরুন এটা যদি স্ট্রোক হয়ে যায়, সেটা তো ফুল রিকভারি আমরা সবাই জানি, তাকে এখন হয়তো লাইফ লংই ফিজিওথেরাপিতে থাকা, একটা চোখ অন্ধ হয়ে গেল, সেই চোখের দৃষ্টিশক্তি হয়তো সে আর কোনো দিন ফেরত পাবে না। সুতরাং সেই সমস্যাগুলো হতে পারে মানে যদি লেট করে ডায়াগনোসিস হয়। কিন্তু আদারওয়াইজ আর্লি ডায়াগনোসিস যদি হয়, সেক্ষেত্রে কিন্তু এইচআইভি নেগেটিভ এবং এইচআইভি পজিটিভ টিবি, তাদের ক্ষেত্রে খুব বিরাট কোনো ডিফারেন্স থাকে না, হয়তো সামান্য একটু এদিক ওদিক হতে পারে। কিন্তু যত লেট হবে, কমপ্লিকেটেড ওয়েতে, আমরা অনেক ক্ষেত্রে কমপ্লিকেটেড টিবিগুলো পাই, কারণ আর্লি মানে স্টেজগুলোতে তো অনেক, ধরুন গ্রামে বা অনেক হেলথ সেন্টারে বা অনেক মফস্বলের হসপিটাল, সরকারি হসপিটাল, বেসরকারি, সেই সব জায়গায় যাচ্ছেন পেশেন্ট। এবার অনেক জায়গায় বেশিরভাগই হয়তো সুস্থ হয়েও যাচ্ছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি ডিলে হয়, সেই কেসগুলো যদি কখনো আমাদের কাছে রেফার হয়ে আসে, সেগুলো কিন্তু একটু কমপ্লিকেশন একটু বেশি হয়ে যায়, যত লেট হবে তখন রোগটা সমস্যা ভয়ঙ্কর হয়ে যাবে। এই যে চিকিৎসা, এই রোগীদের যখন টিবি চিকিৎসা হচ্ছে, এইডস রোগীদের, তাদের কতদিন ধরে মানে এই চিকিৎসাটা চলবে? যেমন একটু আগে আপনি বললেন কিছু কিছু মানে যেমন ব্রেন স্ট্রোক হলে ডেফিনেটলি আমাদের সারা জীবন ধরে এই চিকিৎসা চলতে থাকে, কিন্তু এইডস রোগীদের টিবি হলে তার চিকিৎসা কতদিন হতে পারে? হ্যাঁ, তার এমনি আলাদা করে গাইডলাইন বলুন বা আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি, আলাদা করে ডিউরেশন বাড়াতে হয় না। যেমন ধরুন এইচআইভি নেগেটিভ পেশেন্টের যদি লাংয়ে টিবি হয়, সেটা আমরা বলি ইউজুয়ালি 6 মাস ওষুধ দিতে। তো এইচআইভি পজিটিভ হলেও সেরকম কোনো ডিফারেন্স নেই, 6 মাসেই হবে। ব্রেন টিবি হলে ইউজুয়ালি আমরা 9 মাস থেকে 1 বছর টিবির চিকিৎসা করি। সুতরাং ডিউরেশন
অফ টিবি ট্রিটমেন্ট কিন্তু খুব একটা ডিফারেন্স কিছু নেই। আচ্ছা। কিন্তু যদি লেট হয় এবং অনেক ক্ষেত্রে টিবির থেকে টিবি আইরিশ বলে একটা হয়, টিবির চিকিৎসা চলতে চলতে কিছু কমপ্লিকেশান, সেই সব ক্ষেত্রে কখনো কখনো একটু হয়তো ডিউরেশন বাড়তে পারে বা ওষুধগুলো মডিফিকেশান করতে হতে পারে, সঙ্গে কর্টিকোস্টেরয়েড লাগে, সেগুলোর ডোজ সেগুলো একটু এক্সপার্ট কেয়ার যারা এগুলোতে ধরুন মানে আমি বা আমার মতো যারা ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট আছেন তারা সেগুলো হয়তো ডিউরেশনটাকে একটু মডিফাই করেন। তো আদারওয়াইজ যদি গ্রসলি বলি তাতে খুব একটা ডিউরেশন অফ থেরাপি খুব বেশি ডিফারেন্স কিছু থাকে না। মোটামুটি 6 মাস বুকের লাংসের টিবি হলো বা যদি ধরুন ব্রেনে বা স্পাইনে টিবি হলে সেগুলো ইউজুয়ালি 1 বছর, ডিসেমিনেটেড টিবি 9 মাস থেকে 1 বছর আমরা চিকিৎসা দিয়ে থাকি। সেটা ডিপেন্ড করে যে হাউ পেশেন্ট রেসপন্ড করছে কীরকম, তার উপর নির্ভর করে আমরা ডিউরেশনটাকে ঠিক করি। আপনি তো এই ধরনের প্রচুর পেশেন্ট হ্যান্ডেল করেন এবং সেক্ষেত্রে বলি এই ধরনের পেশেন্টদের চিকিৎসা করাতে গেলে টিবি চিকিৎসা চলাকালীন কোনো কমপ্লিকেশন বা জটিলতা কি তৈরি হয়েছে বা হতে পারে? হ্যাঁ, এগুলো তো আমরা দেখে থাকি। যেমন বলছিলাম যে যেমন ব্রেনে টিউবারকুলার মেনিনজাইটিস হলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা, চোখে চোখ মানে দৃষ্টিশক্তি চলে যাওয়া, কখনো কখনো 1 চোখ বা 2 চোখ, সেটা হয়তো যখন ওষুধপত্র বন্ধ হলো তখনও এটা হয়তো অনেক ক্ষেত্রেই পার্মানেন্ট হয়ে যায়। টিবি থেকে অ্যারাকনয়েডাইটিস বলে একটা জিনিস সমস্যা হয় ব্রেনের মধ্যে, নার্ভগুলো করে আটকে দেয়। টিবির যে মানে যেমন আমাদের নর্মাল ইনফেকশানে যেরকম পুঁজ তৈরি হয়, ওষুধের পরে পুঁজটা বডি হয়ে যায়, ব্রেনের মধ্যে যখন পুঁজ তৈরি হয়ে যায় টিবি মেনিনজাইটিসে, সেটা না অনেক জিলাটিনাস মানে আঠালো, মানে অনেকটা ওই যেমন জেলি টাইপের, এবং সেটা ব্রেনের চোখের যে নার্ভগুলো যেখান দিয়ে গেছে সেটাকে এমনভাবে আঁকড়ে ধরে, সেটাকে কোনো ওষুধ দিয়ে বা কোনো উপায়ে সেই জিনিসটাকে ব্রেক করে সেই নার্ভগুলোকে মুক্ত করা যায় না। এবং সেই ক্ষেত্রে একটা পার্মানেন্ট একটা ডিসেবিলিটি যাকে বলে সেগুলো থেকে যায়। এবং ধরুন যেমন ফুসফুসের যদি টিবি হলো, এবার সেখান থেকে ধরুন বুকের জল আমরা বার করে ওষুধ দেওয়া হলো, টিবি ধরা হলো, তারপরে ওষুধ চলাকালীন আবার বারবার জল জমা, এগুলো হয়ে থাকতে পারে। গ্ল্যান্ডে যেমন সার্ভাইকাল লিম্ফ নোডসে গ্ল্যান্ডে আমরা অফেন দেখে থাকি, তো গ্ল্যান্ডে টিবি হয়েছে, একদিকের গ্ল্যান্ড থেকে আমরা বায়োপসি করে ধরে ওষুধপত্র চালু করার পরে দেখা গেল 2 মাস 3 মাস পরে দেখা গেলো অপোজিট আরেকটা গ্ল্যান্ড থেকে ফুলে উঠলো, বা ডান দিকে হয়েছিল ইনিশিয়ালি, বাম দিকে কি বগলের গ্ল্যান্ড ফুলে উঠলো। এগুলো আমি যেটা করি মানে অনেকেই মানে করেন যে পেশেন্টদের বলে দেওয়া যে আপনার যে গ্ল্যান্ডের টিবি ধরুন চিকিৎসা চলছে, আপনার পরবর্তীকালে অন্য গ্ল্যান্ডগুলোও ফুলতে পারে, তো তাতে অযথা ভয় পাওয়ার কিছু নেই, ওটা বডির একটা রিয়াকশান। মানে অন্য গ্ল্যান্ডগুলোতেও হয়তো টিবির জীবাণু লুকিয়েছিল, চিকিৎসার মাধ্যমে সেগুলো বেরিয়ে আসে, সেগুলোকে বডি ডিস্ট্রয় করার সময় ওগুলো বড় হয়ে যাওয়া, কখনো গ্ল্যান্ড ফেটে যাওয়া, সেখান থেকে পুঁজ বেরোনো, তারপর ওটা ওষুধ খেতে খেতে আস্তে আস্তে সেরে যাওয়া এবং ছোট হয়ে যায়। অনেক ক্ষেত্রে কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটারি ওষুধ, কোনো সিরিয়াস সিচুয়েশনে কখনো স্টেরয়েড ওষুধও ব্রিফ পিরিয়ডের জন্য দিতে হতে পারে। একদম। আমরা তো আসছি, একজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো ম্যাডাম, আমি ডাক্তারবাবুর সঙ্গে জিজ্ঞেস করার ছিল যে আমার আপনি কে বলছেন দাদা? আমি অনিন্দ ভট্টাচার্য। কোথা থেকে বলছেন? অনিন্দ ভট্টাচার্য, বাঘাযতীন থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ, আপনার ওয়াইফের কি সমস্যা বলুন। ওয়াইফের না, আমারই সমস্যা। ওকে, হ্যাঁ ডাক্তারবাবু আছেন, বলুন। COPD। আরেকবার বলবেন একটু জোরে। হ্যাঁ, COPD বলছেন বোধহয়। COPD বলছেন? COPD। হ্যাঁ, বুঝতে পেরেছি, হ্যাঁ বলুন। হ্যাঁ, COPD বলছি। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? এই সমস্যাগুলো কি হতে পারে? কিসের ক্ষেত্রে বলুন, মানে HIV থেকে বলছেন না টিবি থেকে বলছেন না এমনি COPDর কথা জিজ্ঞাসা করছেন? অরিন্দবাবু আপনি আছেন? হ্যালো, আমি বুঝতে পারলাম না। যাই হোক, আমার মনে হয়
আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি একটু হেল্পলাইনে ফোন করে নিতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, রিকভারি নার্সিংহোমের যে 24x7 যে হেল্পলাইনটি খোলা পাচ্ছেন সবসময়ের জন্য, সেই হেল্পলাইন, যেটা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারও 8100477411, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা যোগাযোগ করবেন 8420559217 এবং 8336000615, এই নাম্বারে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। আর আপনি অনিন্দ্যবাবু ফোন করেছিলেন, আপনি একটু হেল্পলাইনে ফোন করে নিন, আমার মনে হয় সেটাই বেটার হবে, কারণ আমরাও বুঝতে পারলাম না আপনি কি এক্স্যাক্টলি জানতে চেয়েছিলেন। কিন্তু আমি প্রশ্নে চলে যাব আবারও ডাক্তারবাবুর কাছে, সেটা হচ্ছে এইচআইভি পেশেন্টদের যখন টিভি ট্রিটমেন্ট চলছে সেই সময় তার কি এইচআইভি ট্রিটমেন্ট স্টপ থাকছে টোটালি? না, একেবারেই নয়। এইচআইভি একটা দুরকমভাবে আসে। একটা হচ্ছে ধরুন প্রথম একটা পেশেন্টের একটা টিবি ডায়াগনোসিস হলো, টিবির সিমটম নিয়ে আসলো পেশেন্টের, জ্বর কাশি যেরম যে অর্গ্যানে হলো, এবার ডায়াগনোসিস হলো টিবি। তখনও হয়তো তার এইচআইভি ওষুধই চালু হয়নি, সদ্য ধরা পড়েছে। তখন এখন এমন সরকারি নিয়ম হয়ে গেছে যে কোনো পেশেন্টের, এটা আমি বলে দিতে চাই, এটার মাধ্যমে মানে যারা ধরুন গ্রামে গঞ্জে রয়েছেন, যেসব ডাক্তারবাবুরা রয়েছেন বা স্বাস্থ্যকর্মী রয়েছেন, এটা সবার জানা প্রয়োজন। ইচ অ্যান্ড এভরি, যেটা আপনাদের চ্যানেলের মাধ্যমেই আমি জানাতে চাইছি, অনেক ক্ষেত্রেই মানুষ জানেন না, ইচ অ্যান্ড এভরি টিবি পেশেন্ট, সেটা লাংসে হতে পারে, গ্ল্যান্ডে হতে পারে, ব্রেনে হতে পারে, চোখে, কিডনিতে, বডির যে কোনো জায়গায় টিবি হওয়া মানে এইচআইভি টেস্টিং ইজ মাস্ট। এইচআইভি টেস্টিং করতেই হবে, এটা করা উচিত। অনেক ক্ষেত্রে যেটা আমরা পাই, পেশেন্টের ধরুন একটা টিবি হয়েছে, 6 মাস 1 বছর আগে টিবি হয়েছিল, সে ওষুধ খেলো 6 মাস, খেয়ে তার টেম্পোরারি ভালো হয়ে গেল, আবার 3-4 মাস পরে পেশেন্টের আবার একটা জ্বর কাশি বা এটাই যে যার যেখানে টিবি ছিল আরেকটা জায়গায় টিবি ধরা পড়লো, পেশেন্ট আবার অসুস্থ হয়ে পড়লো। তখন হয়তো আসলো আমাদের কাছে বা যে কোনো আইডি ফিজিশিয়ানের কাছে এসে, তারা তখন আমরা যখন টেস্ট করছি, করে দেখছি তার এইচআইভি পজিটিভ। তার মানে হলো তার আগের বার যখন টিবি হয়েছিল সেই সময় থেকেই হয়তো উনি এইচআইভি ইনফেক্টেড, যেহেতু টেস্ট হয়নি, ধরা পড়েনি, এবং তার ফলে কী হলো, এইচআইভি ডিজিজটা প্রোগ্রেস করলো। টিবি হলে এইচআইভি ডিজিজ প্রোগ্রেস করে, CD4 তাড়াতাড়ি কমে যায়, পেশেন্টের মানে এইচআইভি যে ভাইরাল লোডস সেগুলো বাড়ে। আবার এইচআইভি থাকলে, যেটা আমরা আগে আলোচনা, তার টিবির সম্ভাবনা বেড়ে যায়। তো একে অপরের বন্ধু, পরিপূরক, ওকে ডেকে আনে, ও ওকে ডেকে আনে। তো এইরকমভাবেই সেটাই আমি বলতে চাইছি যে কোনো টিউবারকুলোসিসের পেশেন্ট হলে, যেখানেই টিবি হোক, এইচআইভি টেস্টিং করে নেওয়াটা আবশ্যিক। এবং কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টদেরও আমি বলবো যে যদি আপনাদের কারোর টিউবারকুলোসিস ধরা পড়ে বডির যে কোনো জায়গায়, যদি ডাক্তারবাবু হয়তো লিখলেনও না, বা যে কোনো হসপিটালে হয়তো অনেক সময় ব্যস্ততার মধ্যে সব সময় হয়ে ওঠে না, প্রথমেই ডাক্তারবাবুকে মনে করে, ডাক্তারবাবু আমার এইচআইভি টেস্টটা একবার করিয়ে নিন। অনেক ক্ষেত্রে হতে পারে, কারণ পেশেন্ট যদি ডাক্তারবাবু হয়তো সেই মুহূর্তে লিখলেন না বা সেবার বললেন না, সেকেন্ড টাইম বললেন, এবং তাদের নিজেদেরও জানা উচিত যে কোনো গভর্নমেন্ট সেন্টারে বা প্রাইভেটে যদি আমি ইচ্ছা করি আমার নিজের এইচআইভি টেস্ট আমি যে কোনো সময় সম্মতিপত্র দিয়ে আমি টেস্ট করে নিতে পারি। টিবি হলে অবশ্যই এইচআইভি টেস্ট করে নেওয়া দরকার। এবার সেইটা ধরুন এক ধরনের হলো, টিবি আগে ধরা পড়লো, টেস্ট করে পজিটিভ আসলো, সেই ক্ষেত্রে আমরা অর্গ্যানটা বিবেচনা করি। যদি ব্রেন ছাড়া বা চোখ, আই ছাড়া অন্য যে কোনো অর্গ্যানে যদি টিবি হয় এবং তার যদি সেরকম কোনো কমপ্লিকেশান না থাকে, আমরা 7 to 10 ডেজ, ম্যাক্সিমাম 14 দিনের মাথায় এইচআইভির ওষুধ শুরু করে দিই। একমাত্র ব্রেন বা আই বা এই স্পাইনাল কর্ড, এইসব জায়গায় যদি টিবি হয় আমরা একটু ডিলে করে এইচআইভির ওষুধ শুরু করি। ধরুন 4 to 6 উইকস অবধি আমরা আগে 4 থেকে 6 সপ্তাহ টিবির ওষুধ খেলেন, খাওয়ার পরে তার টিবিটা অনেকটা কন্ট্রোল হলো, তারপরে এইচআইভির ওষুধ দিলাম। এটা হচ্ছে একটা সিনারিও। আরেকটা সিনারিও হচ্ছে পেশেন্টের এইচআইভি ডায়াগনোসিস হচ্ছে অন্য কোনো কারণে, ধরুন ওয়েট কমে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, অন্য বিভিন্ন কারণে। এইচআইভি তো শুধুমাত্র টিবি করে না, আরও অনেক রকম এডস ডিফাইনিং ইলনেস বলে, তো সেগুলো নিয়ে আসলো, তার এইচআইভি ধরা পড়লো, তার এইচআইভি ওষুধ শুরু হয়ে গেল। এইচআইভি ওষুধ শুরু হওয়ার পরে 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পরে হয়তো তার কোথাও একটা টিবি ধরা পড়লো। সেটা আরেকটা সিচুয়েশন, যে প্রশ্নটা আপনি করলেন যে এইচআইভির ওষুধ চলছে, এবার টিবি ধরা পড়লো, এবার এখন যখন টিবির ওষুধ আমরা চালু করছি তখন কি এইচআইভির ওষুধ বন্ধ করব? সেটা একেবারেই নয়। এইচআইভির ওষুধ যেরকম চলছে সেটা চলবে, টিবির চিকিৎসা যেরকম, সেই ক্ষেত্রে টিবির চিকিৎসা যেরকম চলছে চলবে। কিন্তু টিবি যদি আগে ডায়াগনোসিস হয় এইচআইভির আগে, তাহলে আগে অবশ্যই টিবির চিকিৎসা শুরু হবে।
ডিপেন্ডিং আপন দ্য অর্গ্যান ইনভলভ, যদি ব্রেন বা নার্ভ, চোখ এগুলো ইনভলভ করে 4 থেকে 6 সপ্তাহ পরে এইচআইভির ওষুধ, অন্য অর্গ্যানগুলোতে 10 থেকে 14 দিন পরে এইচআইভির ওষুধ শুরু করা হয়, যদি আগে টিবি হয়। যদি আগে টিবি হয়। আর যদি আগে এইচআইভি হয় পরে টিবি হয়, কখনো টিবির ওষুধ বন্ধ হবে না, তার কিছু ডোজ মডিফিকেশান আছে। একদমই তাই। আরেকটি কথা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে এই যে এইচআইভি, যখন আপনি একটু আগেই বললেন যে কিছু ক্ষেত্রে টিবির ওষুধের ক্ষেত্রে পরিবর্তন দরকার, যখন চিকিৎসা করছেন পেশেন্ট কন্ডিশন দেখে, সিচুয়েশন দেখে ওষুধ চেঞ্জ হয়। তো এক্ষেত্রে এইচআইভি পেশেন্টরা যখন টিবিতে আক্রান্ত হচ্ছেন, তাদেরও কি সময় ক্ষেত্রে কি চেঞ্জ হতে পারে মেডিসিন? মেডিসিন চেঞ্জ হওয়া বলতে মেনলি এইচআইভির ওষুধটাকেই আমরা যে নর্মাল যে ওষুধগুলো ইউজ করি এইচআইভির ক্ষেত্রে, তার ডোজটা একটু মডিফিকেশান করতে হয়। এইচআইভি টিবির ওষুধে রিফ্যাম্পিসিন বলে একটা কম্পোনেন্ট থাকে, সেটা যখন চলে। আর এইচআইভির ওষুধে ডলুটেগ্রাভির বলে একটা ওষুধ থাকে। তো ডলুটেগ্রাভির যে ওষুধটা, 3টে ওষুধ দেওয়া হয়, আমরা টিএলডি বলি। তো ডলুটেগ্রাভির ডোজটাকে ডবল করতে হয়, সেটা একটা এক্সট্রা ডোজ দিতে হয় ফর এইচআইভি। তো টিবির কোনো ডোজ মডিফিকেশান লাগে না, যার যেরকম নর্মাল গভর্নমেন্টের যেরকম টিবির ওষুধ আছে, ফিক্সড ড্রাগ কম্বিনেশন বলে এফডিসি, তো সেটা যেরকম তার ওজন অনুযায়ী যেরকম দেওয়া হয় সেটা চলবে টিবি। তো এইচআইভি ওষুধের ডোজটা একটু বাড়াতে হয় যতদিন রিফ্যাম্পিসিন চলে। এইবার হয়তো অনেক ক্ষেত্রে কী হয়, টিবির ওষুধ চলতে চলতে পেশেন্টের কমপ্লিকেশানস হয়। টিবির ওষুধের অনেক পেশেন্ট রিফ্যাম্পিসিন সহ্য করতে পারেন না, হয় এগুলো হওয়ার পরে রিফ্যাম্পিসিনে কোনো টক্সিসিটি হলো, কমনলি অনেক সময় হালকা জন্ডিস হয় বা বেশি জন্ডিস হতে পারে, গায়ে র্যাশ, জ্বর, এরকম যদি কোনো অ্যানাফাইল্যাক্সিস কিছু থাকে, যদি রিফ্যাম্পিসিনটাকে আমাকে বন্ধ রাখতে হয়, সেক্ষেত্রে এইচআইভির ওষুধের আর ওই ডলুটেগ্রাভিরের এক্সট্রা ডবল ডোজ লাগে না, সেটা নর্মাল যেরকম এআরটি চলছে সেরকমই চলবে আর কি। টিবি যখন হচ্ছে, সে পেশেন্ট যখন সুস্থ হচ্ছেন, আপনি একটু আগে বললেন কিছু কিছু ক্ষেত্রে রিল্যাপস করছে, তো এই টিবি কি সবসময় রিল্যাপস করতে পারে? আপনি সুস্থ হয়ে গেলেন, পেশেন্ট দেখলেন আমি সুস্থ, আবার সেই রোগটি আবার নতুন করে ফিরে আসতে পারে, এরকম কোনো বিষয় রয়েছে এইচআইভি পেশেন্টের জন্য? হ্যাঁ, টিবি সম্বন্ধে একটা জিনিস আমাদের প্রত্যেকটা পেশেন্ট এবং মানুষেরই জানা দরকার, যতই চিকিৎসা হচ্ছে, কিন্তু টিবির কিছু কিছু জীবাণু চিকিৎসা কমপ্লিট হওয়ার পরেও কিন্তু মানুষের শরীরে ম্যাক্রোফেজ বলা হয়, তার মধ্যে টিবির জীবাণু লুকিয়ে থাকে। সে ডরম্যান্ট থাকে, সে কোনো তার কার্যকারিতা হারিয়ে ফেলে, মানে ঘুমিয়ে থাকার মতো ঘুমিয়ে থাকে সে। কিন্তু সে যদি তার সিচুয়েশানটা, পারিপার্শ্বিক সিচুয়েশান, তার মধ্যে অবশ্যই এইচআইভি একটা, বা আরও যে আনকন্ট্রোল ডায়াবেটিস, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, এরকম অনেক কন্ডিশন আছে। একটা ফোন নিয়ে নেবো, একদম ওয়েট করছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? ম্যাডাম, আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ, এরকম ডাক্তারবাবুর সঙ্গে কথা। হ্যাঁ বলুন, আপনি প্রশ্ন বলুন, আমাদের সময় নেই। প্রশ্ন হচ্ছে, আমার হাজব্যান্ডের এরকম সকালবেলা যখন পাতরাতে যায়, মানে একবার পাতলা পায়খানা হয়, বুঝেছেন, আবার 2 বা 3 বারও হয়, এরকম হচ্ছে 2 মাস ধরে। আর এরকম পায়খানা হওয়ার পরে এরকম 6 কেজি কমে গেছে, অনেকটাই রোগাও হয়ে গেছে। ওনার লুজ মোশন হচ্ছে বলছেন, পাতলা পায়খানা, ডায়রিয়া হচ্ছে মাস 1.5-2 থেকে। হ্যাঁ, এটাই বলছি। আরেকটা কি বলেন, ওজন কমে যাচ্ছে বা এরকম কিছু হচ্ছে? আগে তো আরো বেশি ছিল, মাঝখানে পে করেছিল 60 বছর, এখন আস্তে আস্তে। ঠিক আছে, আপনি একদম লাস্ট মোমেন্টে আমাদের ফোনটা করেছেন। হাতে না, অবশ্যই যে সিমটমগুলো আপনি বললেন, ওজন কমে যাওয়া বা আমি জানি না খিদে কমে যাওয়া, তার সঙ্গে 2 মাস ধরে 2-3 বার করে লুজ মোশন হচ্ছে, যদিও ডায়রিয়া, ওজন কমে, আমি জানি না ওনার বয়স কত, সেটা আমরা জানতে পারলাম না। তো অবশ্যই তার যে ডায়রিয়ার মানে ক্রনিক ডায়রিয়া যেগুলো, তার মধ্যে একটা অন্যতম কারণ এইচআইভি। অবশ্যই এইচআইভি টেস্টিং করে নেওয়া উচিত, তার সঙ্গে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তারবাবুর পরামর্শ করে পেটের যা অন্য কারণ আছে। একদমই তাই। আজকের হাতে সময় নেই, আপনারা কিন্তু রিকভারি নার্সিংহোমের সঙ্গে ডেফিনেটলি যুক্ত থাকতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট নাম্বারও গেছে, এবং অবশ্যই 24x7 8100 477 411 যোগাযোগ করুন। অনেক ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।